আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা লেখনীতে ফারজানা মনি। পর্ব ৫৯। আলো চিৎকার করার সাথে সাথে কেউ একজন মুখ চেপে ধরল। মেয়েটা ভয়ে যেন আরো ছটফটিয়ে উঠেছে। তখনই ওর কানে এলো পরিচিত কণ্ঠস্বর। এখানে কি আপনার? পরিচিত প্রিয় পুরুষটার কণ্ঠ ভেসে আসতেই মেয়েটা পিটপিট করে চোখ খুলল। দেখলো রাফিন ভাই তার একদম কাছে দাঁড়িয়ে আছে। আলো ঝাড়া মেরে রাফিনের হাতটা সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি ভূতের মতো এখানে কি করছেন? আমার কথা বাদ দিন। আগে বলুন সকাল সকাল আপনার এখানে কি? রাফিনের কথা শুনে আলো তেতে উঠে বলল, আমি তো হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু আপনি আমাকে ভয় দেখালেন কেন? ও, তাই বুঝি? আপনি হাঁটাহাঁটি করছিলেন? হুম। তাহলে আমার গায়ে ঢিল ছুড়ল কে? আলো ধরা পড়ে যাওয়ার ভয়ে আমতা আমতা করে বলল, আমি কি জানি, ভূত বোধ হয়। আর একটা মিথ্যা কথা বললে ছুঁড়ে ফেলবো দিঘিতে। রাফিনের মুখে এহেন কথা শুনে আলো আচমকা বলে উঠল, গোয়ালের দিক থেকে মতিনের মা আসছে, দয়া করে যেতে দিন। রাফিন পেছনে ঘুরে গরুর খামারের দিকে তাকাতেই আলো ছুটে দৌড় লাগালো অন্দরমহলের ফটকের দিকে। রাফিন সেদিকে তাকিয়ে মুচকি হাসলো, অতঃপর এগিয়ে গেল নিজের কক্ষের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢোকার আগেই পেছন থেকে ভেসে আসলো কটাক্ষ ভরা কণ্ঠ, ভালোই চলছে সব। রাফিন ঘুরে দেখলো জহিরুল হাতে ছাইয়ের মাজন নিয়ে দাঁত মাজছে, আর এদিকেই তাকিয়ে আছে। রাফিন ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, কি চলছে? জহিরুল মাটিতে থুতু ফেলে বলল, কামলা হয়ে মির্জাবাড়ির মেয়ের সাথে ঘষ্টি নষ্টি চলছে। ছেলেটা এগিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, জবান সামলে কথা বলুন জহিরুল ভাই। ভুল কিছু বলেছি? সীমান্ত স্যারের বিয়ে থেকে দেখছি এই মেয়ের সাথে তোমার লটর পটর। রাফিনের চোখগুলো মুহূর্তেই যেন রক্তলাল হয়ে উঠল জহিরুলের কথায়। সে এগিয়ে এসে আঙুল তুলে শাসিয়ে বলল, আলোর মতো পবিত্র মেয়েকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আপনার নোংরা মুখে, নয়তো সেই মুখ ভেঙে দিতে আমি এক মুহূর্ত ভাববো না। হাসালে আমার রাফিন, যেই মেয়ে মধ্যরাতে পরপুরুষের সাথে যাত্রা দেখতে যায় সে কি এখনো পবিত্র আছে, নাকি তোমার পুরুষালী হাত তাকে কলুষিত করেছে? রাফিন নিজেকে আর ধরে রাখতে পারল না, সঙ্গে সঙ্গে এক হাতে জহিরুলের কলার চেপে ধরে অন্য হাতে নাকে মুখে ঘুষি বসিয়ে দিল। রাফিনের এক আঘাতেই জহিরুলের নাক বেয়ে তরল রক্ত গড়িয়ে পড়ছে। দূরে দাঁড়িয়ে শফিক মিয়ার নজরে ওদেরকে পড়তেই সে দৌড়ে এলো এদিকে। উনি রাফিনকে টেনে সরাতে চেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিন্তু দুজনের একজনও উত্তর দিল না। শুধু টকটকে লাল চোখে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রাফিন যদি পারতো তাহলে এই মুহূর্তে চোখের আগুনে জহিরুলকে ধ্বংস করে দিত। জহিরুল হাতের উল্টো পিঠ দিয়ে নাক বেয়ে গড়িয়ে পড়া রক্তটুকু মুছে বলল, তোকে আমি দেখে নেব। আরে যা, তুই আমার বালও ছিঁড়তে পারবি না। জহিরুল রাফিনের অপমানটুকু গিলে নিজের ঘরে চলে গেল। রাফিন সেদিকে কটমট দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও চলে গেল ঘরে। কেটে গেল আরো একটা দিন। গ্রামের বৈশাখের বিকাল একটা আলাদা মায়া, আলাদা অনুভূতি। রোদটা তখন আর তেমন তেজি থাকে না, তবে মাটির গায়ে লেগে থাকা গরমটা হালকা উষ্ণতা ছড়ায়। চারপাশে যেন এক ধরনের সোনালি আলো ছড়িয়ে পড়ে। ধান ক্ষেত, গাছের পাতা, কাঁচা রাস্তা সবকিছুই যেন ঝলমল করে ওঠে। দূরে কোথাও তাল গাছের মাথায় হালকা বাতাস দোল খায়, সেই বাতাসে শুকনো মাটির গন্ধ, আম কাঁঠালের মিষ্টি ঘ্রাণ মিশে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করে। মাঝে মাঝে কোকিলের ডাক বা শালিকের কিচিরমিচির সেই নীরবতাকে আরো সুন্দর করে তোলে। গ্রামের ছেলেরা তখন মাঠে নেমে যায়। কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল, আবার কেউ পুকুরে ঝাঁপিয়ে পড়ে জলের ঠান্ডা ছোঁয়া উপভোগ করছে। মেয়েরা উঠানে পাটি পেতে গল্পে মেতে ওঠে, কেউ কেউ আম কেটে লবণ মরিচ দিয়ে খাচ্ছে। বাড়ির বউরা উঠানে বসে গল্প করতে করতে বিকালের নাস্তা খাচ্ছে, মুড়ি, চিড়া, গুড় আর সঙ্গে কাঁচা আমের ভর্তা। দূরে কোথাও ভেসে আসে বাঁশির সুর, আর কারো রেডিওতে বাজতে থাকা পুরোনো গান। বৈশাখের বিকাল মানেই একসাথে শান্তি আর জীবন্ততা। গরমের মাঝেও একটুখানি স্বস্তি, ক্লান্তির মাঝেও একটুখানি আনন্দ। এই সময়টা যেন গ্রামের পরিবেশ নিজের সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর রূপে প্রকাশ করে।
তেমনই একটা সুন্দর বিকেলে সোনালী মির্জাবাড়ির ছাদে দোলনায় বসে আছে। ওর হাতে বাদশা। সোনালী বাদশাকে আদর করতে করতে কিছু একটা গভীর মনোযোগ সহকারে ভাবছে। ঠিক তখনই ছাদে এলো মতিনের মা। সে মূলত কবুতরগুলোকে খোপে রাখতে এসেছে। এসে দেখে বাদশা সোনালীর হাতে। সে বাদশাকে সোনালীর হাত থেকে নিয়ে সবগুলো কবুতরকে খোপে ঢুকিয়ে চলে গেল। বাদশা অবশ্য এত তাড়াতাড়ি বন্দী হতে চায়নি। দীর্ঘদিন যাবৎ ছোট সুলতান নানান কাজের ব্যস্ততায় ছাদে আসে না তাদের দেখতে। আজ হঠাৎ করে ছোট সুলতানের অর্ধাঙ্গিনী দেখা পেয়ে বাদশা উড়াল দিয়ে বসেছিল সোনালীর কাঁধে। তারপর থেকে সোনালী ওকে নিয়েই বসে আছে। তখনই হুড়মুড়িয়ে ছাদে উঠে এলো বাড়ির আলো বাহিনী। পাখির হাতে কতগুলো টকটকে বেগুনি রঙের রসালো জামের ভর্তা। তারা সোনালীকে এখানে দেখে বলেই উঠল, তুমি এখানে কি করছো ভাবি? আমরা তোমাকে সারা বাড়ি খুঁজেছি। আশা তিনটার মাথায় গাঁটটা মেরে বলল, পেয়েছিস তো ভাবিকে? এবার কথা না বাড়িয়ে জাম খেতে দে। আমার জিভ আর মানছে না ভর্তা দেখে। অবশেষে ওরা পাঁচজন ছাদে গোল হয়ে বসলো জামের ভর্তা খেতে। হঠাৎ করে আলোর মনে পড়ে গেল শিমুল ও পারুলের কথা। আগে তারা কত মজা করে নানান রকমের ভর্তা বানিয়ে খেত, কিন্তু এখন সবই যেন অতীত। পারুল আপাকে এখনো পাওয়া যায়নি, আর শিমুল আপা ঘরে চুপচাপ শুয়ে আছে। তাকে কতবার ওরা ডাকলো ছাদে আসতে, কিন্তু মেয়েটা আসলোই না। সন্ধ্যার আজান দিবে দিবে ভাব, কিন্তু মনে হচ্ছে প্রকৃতিতে রাত নেমে এসেছে। কালো মেঘে ঢেকে গেছে চারিপাশ। হঠাৎ করে প্রবল জোরে বাতাস বইতেই ওরা সবাই ছাদ থেকে নিচে নেমে এলো। গ্রামের বেশিরভাগ বাড়িতেই বিদ্যুৎ নেই। এর মাঝে যেসব বাড়িতে আছে 24 ঘন্টা থেকে 12 ঘন্টাই বিদ্যুৎ থাকে না। এই যে এখন হালকা ঝড়ের আভাস পেতেই বিদ্যুৎটা ফুরুত করে উড়াল দিয়ে চলে গেল। সোনালী নিজের ঘরে সন্ধ্যার আলো জ্বালানোর উদ্দেশ্যে যেতেই দেখলো দরজাটা হাট করে খোলা। নিজেকে নিজে গালমন্দ করতে করতে ভেতরে ঢুকলো লণ্ঠন জ্বালানোর উদ্দেশ্যে। ঠিক তখনই অন্ধকারের মধ্যে মেয়েটা শক্ত কিছুর সাথে ধাক্কা খেতেই চমকে গেল। সোনালী ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলল, কে? কে এখানে? বিপরীত পক্ষ থেকে কিছুই বলল না। সোনালী দরজার দিকে এগিয়ে যেতে চাইলে লোকটা ওর এক হাত টেনে গলার ভাঁজে মুখ ডোবালো। সে ধাক্কা দিয়ে শক্তপোক্ত বলিষ্ঠ পুরুষটাকে সরাতে না পেরে কাউকে ডাকতে চাইলো, কিন্তু তার আগেই লোকটা এক হাতে ওর মুখ চেপে ধরলো। কিন্তু সোনালী কি কম নাকি? নিজের সম্মান বাঁচানোর জন্য সে যা খুশি তাই করতে রাজি। সোনালী মুহূর্তের মাঝেই লোকটার পায়ে জোরে পাড়া মেরে হাতের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। অতঃপর অন্ধকারের মধ্যে হাতে একটা বড় মাটির ফুলদানি নিয়ে লোকটির মাথায় বাড়ি দিতে চাইলে সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে কেউ ওর হাত দুটো চেপে ধরে বলল, আরে আমি আরিয়ান। পরিচিত কণ্ঠস্বর পেয়ে সোনালীর হাত থমকে গেল, তবুও যেন সারা শরীর এখনো মৃদু কম্পন হচ্ছে। আরিয়ান সোনালীর হাত থেকে ফুলদানি রেখে বউটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। মেয়েটা খুব ভয় পেয়েছে বলতে হবে। হৃৎপিণ্ডের অবাধ্য ছোটাছুটি যেন বাহির থেকে শোনা যাচ্ছে। সোনালী কয়েক সেকেন্ড চুপ করে থেকে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আপনি কখন এসেছেন? জানেন আমি কত ভয় পেয়ে গেছি। এমন কেন করলেন? আরিয়ান মেয়েটাকে শক্ত করে বুকের মাঝে লুকিয়ে নিয়ে মাথায় চুমু খেয়ে বলল, আরে বউ পাখি, তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। দেখলাম আমার অনুপস্থিতিতে নিজেকে কতটা রক্ষা করতে পারবে। তাই বলে এভাবে? বিপদগুলো সবসময় এভাবেই অনাকাঙ্ক্ষিতভাবে আসে, আর আমি চাই তুমি সর্বদা নিজেকে প্রস্তুত রাখো। সোনালী এখনো ফুঁপিয়ে কাঁদছে, সেটা দেখে আরিয়ান বিছানায় বসে সোনালীকে পাশে বসিয়ে কপালে চুমু এঁকে বলল, শত্রুকে নিজের থেকে ছাড়ানোর টেকনিক তুমি কিভাবে জানলে পাখি? মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আমার জীবনে কি আর শত্রুর অভাব আছে? তাই তো বাবা শিখিয়েছিল ছোটবেলায়। উনি একদম ভালো কাজ করেছেন। এখন থেকে প্রতিদিন আমি নিজেও তোমাকে অনেক কিছু শেখাবো, যাতে আমার অনুপস্থিতিতে অন্য কেউ খারাপ নিয়তে তোমার ধারে কাছেও ঘেঁষতে না পারে। সোনালী অন্ধকারের মধ্যেই স্বামীর বাহু জড়িয়ে ধরে বলল, অনুপস্থিতি মানে কি? কোথায় যাবেন আপনি আমায় ছাড়া? আরিয়ান স্ত্রীর হাত দুটো নিজের হাতের মুঠোতে নিয়ে বলল, মরণ ব্যতীত একেবারে ছেড়ে কোথাও যাচ্ছি না বউ পাখি, কিন্তু কাজে কর্মেও তো বের হতে হয়। আমি চাই তুমি আমার উপর নির্ভর না করে সর্বদা নিজেকে প্রস্তুত রাখো।